ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি আসলে জুলাইকে ধারণ করতেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের যদি কোনো মানুষ সবথেকে বেশি সুবিধা গ্রহণ করে থাকে তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই বাংলাদেশে যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের পতাকা, এদেশের মানচিত্রকে যারা ধারণ করে না, সেই তারাই যদি বিএনপিকে বলে যে বিএনপি জুলাইকে ধারণ করে না, এটি আসলে অত্যন্ত লজ্জাজনক। জামাত ইসলাম কি আসলে জুলাইকে ধারণ করে? যদি জামাত ইসলাম জুলাইকে ধারণ করত, সেক্ষেত্রে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে অবৈধভাবে নানান ধরনের সুযোগ সুবিধা তারা নিয়েছে এবং প্রশাসনকে জামাতিকরণ করেছে। বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসিয়েছে। এনসিপির যারা নেতৃবৃন্দ তাদেরকে বসে নিয়ে জামাত ইসলামের লোকজন এই অপকর্মগুলো করেছে। দেখেন, জুলাই গণঅভ্যুত্থান এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এক নয়। জুলাই গণঅভ্যুত্থান একটি সফল আন্দোলন, আর অন্তর্বর্তীকালীন সরকার একটি ব্যর্থ সরকার। তারা 18 মাস সময় নিয়েছিল। এই 18 মাসে বিচার, সংস্কার এবং রাষ্ট্রের পুনর্গঠন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি হয়েছিলেন, এটা জুলাই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের পছন্দের ব্যক্তি তো প্রধান হয়েছিলেন, সরকার প্রধান। তারা পছন্দ করলে যে সবসময় সঠিক হবে, সিদ্ধান্ত মানে একদম ত্রুটিহীন হবে, এটি তো নয়। তাদের সিদ্ধান্ত ভুল ছিল, তাদের পছন্দ অত্যন্ত ভুল ছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি আসলে জুলাইকে ধারণ করতেন? তিনি শেখ হাসিনার ফ্যাসিবাদী জামানায় শেখ হাসিনার বিরুদ্ধে কখনো আন্দোলন করেছেন, মাঠে নেমেছেন, কখনো বিবৃতি দিয়েছেন? হ্যাঁ, যখন তার উপরে কিছুটা জুলুম হয়েছে তখন তিনি কথা বলেছেন বা বিবৃতি দিয়েছেন। এছাড়া তো জনগণের পাশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কখনোই পাওয়া যায়নি। পাওয়া গেছে একটা সিঙ্গেল, আপনি দেখান তো, একটা সিঙ্গেল উদাহরণ দেখান তো, যে জনগণের সংকটে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজপথে। ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে আমরা বেশি পেয়েছি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী স্যারকে, কিন্তু আমরা সংকটে কখনোই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাঠে পাইনি। আমি অবাক হয়ে গেলাম কিভাবে এরকম একজন সুবিধাবাদী মানুষকে অন্তর্বর্তীকালীন সরকার, গণঅভ্যুত্থানের সরকারের প্রধান করা হলো। হাউ ফানি! মানে এটা কি মজার জিনিস নাকি যে আপনার মন চাইলো আর আপনি একজন অভ্যুত্থানের চেতনার সাথে যার ন্যূনতম সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের সাথে যার ন্যূনতম সম্পর্ক নাই, বাংলাদেশের আন্দোলন সংগ্রামের সাথে যার ন্যূনতম সম্পর্ক নাই, এরকম একটা মানুষকে ফ্রান্স থেকে আপনি ধরে এনে সরকার প্রধান হিসেবে তাকে বসিয়ে দিলেন। এইটাই তো সবথেকে বড় ভুল, যে একজন গণঅভ্যুত্থানের চেতনা যিনি ধারণ করেন না, এরকম একজন মানুষকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়েছিল। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটু শেষ করি, আমাদের বক্তব্য একটু শেষ করি। সমর্থন দিয়েছে তাকে, শোনেন, সমর্থন দিয়েছে, সমর্থন দিতে অনেকে বাধ্য হয়েছে, কিন্তু সব সমর্থনই মানুষ আসলে ইচ্ছা করে দেয় না, অনেক সময় বাধ্য হয়ে সমর্থন দিতে হয়। ঠিক, আমরা যারা সমর্থন দিয়েছিলাম বাধ্য হয়ে সমর্থন দিয়েছিলাম, বাধ্য হয়ে সমর্থন দিয়েছিল গণ অধিকার পরিষদ। না, ওই সময়কার বাস্তবতায় আসলে কিছু করার ছিল না, কারণ যে ছাত্ররা সামনে থেকে নেতৃত্ব দিল, আমরা যারা আন্দোলনে অংশ নিলাম, তাদের উপর আস্থা বিশ্বাস আমরা রেখেছিলাম যে দেখি তারা কি করে। কিন্তু এই আস্থা যে আসলে এইভাবে মানে অবিশ্বাসে এবং অনাস্থায় পরিণত হবে, সেটা তো আমরা বুঝি নাই। তো আমি যে কথা বলছিলাম, শোনেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের যদি কোনো মানুষ সবথেকে বেশি সুবিধা গ্রহণ করে থাকে তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতার চেয়ারে বসে আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল আদম ব্যবসার লাইসেন্স নেওয়ার জন্য। ক্ষমতার চেয়ারে বসে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন। তাহলে কি জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল আর শহীদরা রক্ত দিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইসেন্সের জন্য? কিন্তু যখন তিনি করলেন তখন তো কেউ সমালোচনার মুখর ছিলেন না। কে সমালোচনা করে নাই? রাশেদ খান ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন শপথ নিয়েছে সেদিন থেকে সমালোচনা শুরু করেছে, যে সময় আরও বেশি দেখেছি যে তিনি আসলে ভুল করছেন। এই আদব ব্যবসার লাইসেন্স নিচ্ছেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিচ্ছেন, তার নামের আপনার ট্যাক্স মওকুফ করাচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন, নিজের কাছের লোকজনকে বিভিন্ন জায়গায় বসাচ্ছেন,
হ্যাঁ, প্রশাসনকে আত্মীয়করণ, দলীয়করণ করছেন, এনসিপি নামক একটা দল গঠনের দিকে তিনি বেশি মনোযোগ দিয়েছেন সংস্কারের থেকে, তখন আমি রাশেদ খান প্রতিবাদ করেছি। আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমার থেকে বেশি কেউ সমালোচনা করে নাই। আমি রাশেদ খান সম্ভবত আপনার মানে 8 আগস্টের 2-1 দিনের মধ্যেই হবে আমার বক্তব্য। আমি একটা সমাবেশ থেকে বলেছিলাম 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, কারণ যাদেরকে উপদেষ্টা পরিষদে বসানো হয়েছে তারা অনভিজ্ঞ, এই রাষ্ট্রের সাথে তাদের ন্যূনতম সম্পর্ক নাই, এদেশের জনগণের পালস তারা বোঝে না, এবং তাদের শেখ হাসিনার সুবিধা ভোগের অনেক উদাহরণ রয়েছে। যে তিনি অনেকগুলো সুবিধা নিয়েছেন, এগুলো কি বৈধভাবে নিয়েছেন না এর মধ্যে তিনি মানে তার প্রভাব খাটিয়ে নিয়ে দেখেন শেখ হাসিনা যে এই যে 16 বছর রাষ্ট্রকে দখল করে রেখেছিল, সে কি বৈধভাবে রেখেছিল? একজন সরকারের প্রধান আদম ব্যবসার লাইসেন্স দিতে পারে? লজ্জা লাগে না? যদি অবৈধ হয় তাহলে তা এই ক্ষেত্রে আপনি কি বলবেন? তা এগুলো তদন্ত আচ্ছা, আমার বক্তব্য একটু 2 মিনিটে শেষ করি, আপনার উত্তরটা পেয়ে যাবেন। মানে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস না, ডক্টর মোহাম্মদ ইউনূসের আশপাশের আরও কয়েকজন উপদেষ্টা এবং কয়েকজন সমন্বয়ক, ছাত্র উপদেষ্টা যে 3 জন ছিল, তারা মোটামুটি রাষ্ট্রের অনেক সুযোগ সুবিধা নিয়েছে।